সম্প্রতি পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিল হয়েছে। তারপর যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের জোর পড়ে। অবশেষে যে যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে রীতিমতো হট্টগোল শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যেই জানা গেছে যে এসএসসি তালিকা প্রকাশ পেতে ফের আদালতে কিন্তু দাগি অযোগ্যরা, অর্থাৎ যে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে তাদের মধ্যে একটা অংশ কিন্তু এবার আদালতে দ্বারস্থ হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। যোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হলো না, প্রশ্ন মামলাকারীদের অভিযোগ যে অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হলো। 1806 জনের অযোগ্য তালিকা যদি প্রকাশ করা হয় তবে কেন যোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না, এই বিষয়টা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার ম্যাডাম, আপনাদের সবাইকে আমার তরফ থেকে নমস্কার। এই যে এসএসসি তালিকা প্রকাশ পেয়েছে, সেই এসএসসি তালিকা প্রকাশ পেতে দেখা গেছে যে যারা অযোগ্যরা রয়েছে তাদের একটা দল বা তাদের একটা অংশ ফের আদালতে দ্বারস্থ হয়েছে এবং তাদের যে দাবি তা হলো তাদেরকে যেন পরীক্ষায় বসতে দেওয়া হয় যোগ্যদের সাথে। এই যে পরীক্ষায় বসতে দেওয়া, এটা কতটা সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করছেন? প্রথমে এই কথাটা বলবো যে 2016-তে এই আপনার সুপ্রিম কোর্ট প্যানেলের প্রার্থীর নিয়োগ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট নিজেই, আর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়েছে। তাই সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতেই যখন অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে WBSSC, তাহলে অযোগ্যদের সাথে যোগ্যদের আবার একসাথে পরীক্ষাটা কি করে হয় ম্যাডাম? দ্বিতীয় কথা, যেহেতু সুপ্রিম কোর্ট এই নিয়োগ বাতিল করেছে, তখন রাজ্যের আইনজীবী 1900 জনের একটা তালিকা প্রকাশ করেছিল, কিন্তু এখন 1804 জনের নাম এসছে। এবার আমি একটা কথা বলি, অযোগ্য মানে কি? যারা ওএমআর শিট খালি জমা দিয়েছিল তাদের পরীক্ষায় আবার দেওয়ার অর্থ মানে তাহলে তো যোগ্যদের অপমান করা হচ্ছে। একে তো যোগ্যদের এত বছর চাকরির পরে পরীক্ষায় তাদের প্রমাণ করতে হচ্ছে তারা আবার পরীক্ষা দেবে, তাতে একটা অপমান। তাদের নিশ্চয় মানে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে। তারপরে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা ওএমআর শিট খালি জমা করেছে, তাদের আবার দাবি যে সুপ্রিম কোর্টের আদেশেই তাদের নাম তালিকা প্রকাশ করেছে রাজ্যই, সেখানে তাদেরও আবার দাবি যে আমাদের পরীক্ষায় বসতে দাও। মানে এটা কি মগের মূল্য? বলুন আপনি, এটা মগের মূল্য? তবে এই বিষয়টা নিয়ে তো ইতিমধ্যে এক প্রকার গন্ডগোল বেঁধে গেছে, যেহেতু সামনেই রয়েছে পরীক্ষা, কিছুদিনের মধ্যে পরীক্ষার হয়তো বা প্রস্তুতিও শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে এই যে একটা এই মুহূর্তে একটা অংশ যেহেতু আদালতে দ্বারস্থ হয়েছে, সেক্ষেত্রে যোগ্যদের পরীক্ষার যে তারিখ সেটা কি পেছোতে পারে এই ধরনের বিষয়গুলিকে কেন্দ্র করে? আমি একজন আইনজীবী হিসেবে আপনাকে বলতে পারি, যেহেতু সুপ্রিম কোর্ট এই নিয়োগ বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছে, আর WBSSC এই তালিকা প্রকাশ করেছে। রাজ্যের আইনজীবী 1906 জনের তালিকা মানে নাম বলার পরে, লিস্টে তালিকা দেওয়ার পরে আজকে 1804 জনের নাম মানে কালকে প্রকাশ হয়েছে। সেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা টিকবেই না, সুপ্রিম কোর্টে ওরা যেতেই পারে, সুপ্রিম কোর্ট ওদের শুনানি শুনবেই না, সুপ্রিম কোর্ট এটাকে নস্যাৎ করে দিবে। দুটো কারণ, দুটো ভ্যালিড পয়েন্টে করে দিবে। প্রথম ভ্যালিড পয়েন্ট, অযোগ্যরা ওএমআর শিট খালি জমা করেছিল, অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, ওখানে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট ওই জায়গায় চাকরি পেতে পারত। তার মধ্যে আমাদের কিছুদিন আগে একজন শিক্ষক যে অনশনে বসেছিল মারা গিয়েছে, আমাদের শিক্ষকরা এখনো ধর্মতলায়, আমাদের শিক্ষকরা এখনো অনশনে বসে আছে, তারপরেও কিছু শিক্ষক এখনো পরীক্ষা দিচ্ছে। কেন দিচ্ছে? 10 বছর চাকরির পরে যদি তাদেরকে প্রমাণ করতে হয় তারা যোগ্য না অযোগ্য, এর থেকে ব্যর্থতার কিছু হয় না। তারপরেও সুপ্রিম কোর্ট সেই আদেশ দেওয়ার পরেও কিছু যোগ্য প্রার্থী আজও চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যদি এটা ভয়ানক ডিসিশন। তারপরে আবার সেখানে অযোগ্যতার জন্য আজকে যোগ্যতার এই অবস্থা, তারা রাস্তাঘাটে পথে নেমেছে, কিছু লোক মারা গিয়েছে, কিছু লোক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছে। আরে রেজাল্ট বেরোনোর পরে কত কত যোগ্য শিক্ষকের পরিবার সন্তান হারা হবে, আপনি দেখে নিবেন। কত লোক ডিপ্রেশনে গিয়ে সুসাইড করবে, আপনি মিলিয়ে নেবেন। কেন জানেন? কারণ আমি 14 বছর প্র্যাকটিসের পরে যদি আজকে আপনি আমাকে ল পরীক্ষা দিতে বলেন আমি পারবো না, সেই পেশেন্স থাকে না। তার মানে কি আমি সে সময় যোগ্য ছিলাম না, আমি ল পাস করিনি?
আমি ভালোভাবে রেজাল্ট করিনি, আমি করেছি, কিন্তু 14 বছর পরে আমাকে আমার পরীক্ষা নির্ধারণ করলে আপনি সেম ভাবে সেম পেশেন্স নিয়ে সেম যোগ্যতায় আমি পাস করতে পারবো না। তাহলে যারা আজকে যোগ্য শিক্ষক এত বছর চাকরি করার পরে তাদেরকে আবার সেই মাপকাঠির পরীক্ষা দিতে হচ্ছে, তাদের মধ্যে অনেকের কনফিডেন্স হারিয়ে গেছে, অনেকের এনার্জি হারিয়ে গেছে, অনেকে অনিশ্চিত ভবিষ্যতে আছে, অনেকে অনেকে শারীরিক ভাবে অসুস্থ। তারা যদি পাস না করতে পারে তার মানে তারা চাকরি পাবে না, তাদের পরিবারের কি অবস্থা হবে দেখবেন আপনি। কত লিস্ট, এই লিস্ট থেকে কত লোক মারা যাবে। এই যে মজাক চলতেছে, এই যে কৌতুক চলতেছে যোগ্য আর অযোগ্যদের নিয়ে, তারপরে অযোগ্যদের এতটুকু লজ্জা নেই, বিবেক নেই, তারা আবার যাচ্ছে পরীক্ষা দিতে, মানে আবারও ঘোটালা করবে, আবারও চাকরি, আবারও সেম যোগ্যদেরকে বঞ্চিত করবে। অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় কেন? অযোগ্যদের কোনো ভাবে কোনো জায়গায় যাতে দাঁড়াতে না দেয়। আমি তো ডিমান্ড করব একজন আইনজীবী হিসেবে, পশ্চিমবঙ্গের একজন অধিবাসী হিসেবে, শিক্ষিত মহিলা হিসেবে, এই অযোগ্যদের ইমিডিয়েটলি ওরা কাকে টাকা দিয়েছে, কে ওদের থেকে টাকা নিয়েছে, ওদেরকে এঙ্গেজ করেছে, সবাইকে আইনের আওতায় আনাবো। এগুলো মজা করছে যে সুপ্রিম কোর্ট ওদেরকে আবার, আপনার কি মনে হয় সুপ্রিম কোর্ট আবার ওদেরকে পরীক্ষার মানে প্রার্থী হওয়ার সুযোগ দিবে? সুপ্রিম কোর্ট এই কেস যখন, এই মামলা যখন সুপ্রিম কোর্টে উঠবে, সুপ্রিম কোর্ট ওই সময় নস্যাৎ করে দিবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারেই ওরা আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, সুপ্রিম কোর্টই এই আদেশ জারি করেছে, বুঝলেন? কিন্তু এই জায়গায় তো তৃণমূল কংগ্রেসের একটা অংশ বলছে যে সামনেই নির্বাচন রয়েছে আর তার জন্য আগে ভাগেই একটা পেছন থেকে ষড়যন্ত্র করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছে আর তাতেই মাঠে মারা যাচ্ছে শিক্ষকরা। কি বলবেন? আমি বলি, আমাদের চোপড়ার যে এমএলএ হামিদুল রহমান, তার মেয়ে অযোগ্য লিস্টে আছে, ঠিক আছে? অযোগ্য লিস্ট গুলো আপনি দেখলে ভাববেন সিংহভাগই তৃণমূলের নেতা মন্ত্রীর ছত্রছায়ায় বড় হাত, নেতা মন্ত্রী, কাউন্সিলর, নেতা মন্ত্রীর মেয়ে, নেতা মন্ত্রীর বোন। সাইদা, আজকে একজনের নাম প্রকাশ হয়েছে, সে আপনার হুগলি জেলার, সে শিক্ষক সেলের অধিকর্তা ছিল, প্রধান ছিল 2013 থেকে 2018 অব্দি, সেখানকার কাউন্সিলরও সে অযোগ্য লিস্টে আছে। আপনি হয়তো কুচবিহারে দেখেছেন এক মন্ত্রীর মেয়ে অঙ্কিতা, সেও অযোগ্য লিস্টে ছিল। সমস্ত তৃণমূলের সিংহভাগ নেতা মন্ত্রীর কাছের লোকরাই অযোগ্য লিস্টে আছে, তাই স্বভাবতই তারা যাবেন, তারা উত্তরবঙ্গ হাতছাড়া হয়ে যাবে, দক্ষিণবঙ্গ হাতছাড়া হয়ে যাবে। লোকে বুঝবে যে টাকা দিয়ে যারা অযোগ্য, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের পড়ানোর গেল তারা ভালো ছাত্রই ছিল না, তারা শিক্ষক হতে গিয়েছে টাকার জোরে, আর যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে। সুতরাং এই জিনিস যাওয়ার পরে তৃণমূলের তো জনসমর্থন এমনি উঠে গেছে। এই পার্টিটা এখন, এই দলটা এখন জনসমর্থন না, জোর যায় মুলুক তার দিয়ে টিকে আছে। তারপরে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবে পশ্চিমবঙ্গের উপরে, একটা শিক্ষিত সমাজ এদের থেকে দূরে হয়ে যাবে, সেই ভয়ে এখন এরা এই মন রাখতে সুপ্রিম কোর্ট যাচ্ছে। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পরে এরাই তালিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের চাপে, তাই এদের মন রাখতে, আমাদের জনগণের ভাবনা নিয়ে খেলতে এরা সুপ্রিম কোর্ট যাচ্ছে। এইটা আর কিচ্ছু না, তারাও জানে সেগুড়ে বালি হবে, তারাও জানে সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিবে, কিচ্ছু পাবে না আখেরে। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এসএসসি তালিকা প্রকাশ পেতে গিয়ে তো ফের আদালতে দাগি অযোগ্যরা এবং তারা দাবি তুলছেন যে তাদেরকেও যেন পরীক্ষায় বসতে দেওয়া হয়, যোগ্যদের সাথে যেন তারা পরীক্ষা দিতে পারেন, সেই দাবি কিন্তু উঠছে। কিন্তু সেই দাবি আদতে কোনো মান্যতা পাবে কিনা তা কিন্তু অবশ্যই সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।